সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এবং আমার বাম দিকে রয়েছেন আরও একজন অতিথি ইয়াসিন আলী হিমেল। তিনি একজন স্কুল শিক্ষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ৮ জানুয়ারি ২০২৫। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ পুলিশ শ্রমিক সংঘর্ষের পর নাইক্ষ্যংছড়ির ১৫ গ্রামে আতঙ্ক। চট্টগ্রামের রেলওয়ে ঠিকাদারি আওয়ামী লীগ সমর্থিতদের নিয়ন্ত্রণে। ২০১০ ছাত্রলীগের হামলায় ছাত্র মৈত্রীর নেতা খুন। ২০১১ দেশের অকল্যাণের মূলে আমলারা, মানবাধিকার চেয়ারম্যান মিজানুর রহমান। ২০১২ তত্ত্বাবধায়ক এলে জেলেও যেতে হতে পারে বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে শেখ হাসিনা। গিমে জাদুঘরে পুরাকীর্তি খোয়া কাউকেই দায়ী করেনি সংসদীয় কমিটি। ২০১৩ ভর্তুকির শতভাগই যাচ্ছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। সাগর রুনি হত্যা, ডিএনএ বৃত্তান্ত কারো সঙ্গেই মিলছে না। ২০১৪ গাইবান্ধায় সংখ্যালঘুদের বাড়ি দোকান ভাঙচুর ও মারধর। নির্বাচনী পরবর্তী নাশকতা আরও ১০। ৪ অপারেটরের সিম রিপ্লেসমেন্ট, ৩,০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি চূড়ান্ত করেছে এনবিআর। রাজধানীর ১১,০০০ ট্যাক্সি ক্যাবই মেয়াদ উত্তীর্ণ। ২০১৫ সমঝোতা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়, বিশিষ্টজনের অভিমত। টিআর ট্রাভেলসে আটকে গেছে ১০ ব্যাংকে ৬০০ কোটি টাকা। ২০১৬ নবনির্বাচিত নতুন ২৩ মেয়র হত্যা মামলার আসামি। পাবলিক বিশ্ববিদ্যালয় বুনিয়াদী প্রশিক্ষণ ছাড়াই পাঠ দিচ্ছেন শিক্ষকরা। ২০১৭ ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যমের শিশুদের স্কুল ঘিরে জঙ্গি তৎপরতা। শিক্ষা প্রতিষ্ঠানের আবাসন সংকট প্রকট। ২০১৮ অস্থায়ী আদালতে খালেদা জিয়ার আরও ১৪ মামলা। মাবিয়া গ্রুপ অখ্যাত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে ২ ব্যাংক। ২০১৯ চতুর্থবার শেখ হাসিনার সরকার, এক্সট্রাঅর্ডিনারি পোলিং বাই মিনিস্টার্স। ২০২০ ভরসা রাখুন, দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে, শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে মুচলেকা। লিভিং কস্ট আপ বাই 6.5% ক্যাপ। Stocks continue bleeding as banks rocked by red concern. যশোরে বেসরকারি বিদ্যালয়ে নেওয়া হচ্ছে বাড়তি ফি। ২০২১ 5 মাসে বাজেট বাস্তবায়ন ২০% নিচে। আওয়ামী লীগ অপোজিশন ইকুয়ালি রেসপন্সিবল ফর লাক অফ ডেমোক্রেসি, জাফরুল্লাহ। ২০২২ এডিবির পর্যবেক্ষণ, বাংলাদেশে মুদ্রানীতি সঠিকভাবে কাজ করছে না। ডিএসসিসির শৌচাগার দখলে রাখতে ২৬ মামলা। ২০২৩ বন্ডের অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। 9 injured in CU, BCL ফ্যাকশনাল ক্ল্যাশ। বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মঞ্জু ভাই, একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম পুলিশ শ্রমিক সংঘর্ষের পর নাইক্ষ্যংছড়ির ১৫ গ্রামে আতঙ্ক। পুলিশের সঙ্গে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আসলে শ্রমিকদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এবং গত যে রিজিম, সেই রিজিমে আমরা আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সম্পর্ক কেমন দেখেছি? আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে
শ্রমিকরা পর্যন্ত গুম হয়েছে এবং অনেক শ্রমিক নেতা আজও ফেরেনি এবং শ্রমিকরা কিন্তু রাস্তায় জীবন পর্যন্ত দিতে হয়েছে তাদের যৌক্তিক দাবি আদায়ের প্রশ্নে। এবং শ্রমিকরা তো কোনো সন্ত্রাসী না বা তারা কোনো সংঘর্ষের আন্দোলন কখনো করেছে এরকম গত 15 বছরে আমরা দেখিনি। তারপরেও কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? পুলিশ বলতে এখানে আমি রাষ্ট্রকে বোঝাবো, কারণ রাষ্ট্রের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল নাগরিকের সুযোগ সুবিধা, তাদের অধিকার, তাদের সুরক্ষা দেওয়ার জন্য। এখানে পুলিশকে আমরা রাষ্ট্রের প্রতিচ্ছবি ধরবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ শ্রমিক নয়, শুধু সারা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করেছে। বিগত সময়গুলোতে পুলিশ যেখানে রক্ষকের ভূমিকা পালন করবে সেখানে রক্ষকের ভূমিকা পালন না করে তারা রীতিমতো একটা শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। বিগত সময় পুলিশের একটাই ধারণা ছিল যে তারা আওয়ামী লীগকে ওন করে, শেখ হাসিনাকে ওন করে। সারা বাংলাদেশের যে 18 কোটি জনগণ আছে, 18 কোটি মানুষ আছে, সেই 18 কোটি মানুষকে তারা ওন করতো না। আপনি জানেন 18 কোটি জনগণের মধ্যে 12 কোটি হলো প্রায় ভোটার। 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লক্ষ বিবিএসের হিসাব মতে শ্রমিক আছে। তাহলে আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল বলেন, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ বলেন, রাষ্ট্র ক্ষমতা ধারণ বলেন, এটা নিয়ামক শক্তি হলো শ্রমিক। 17 থেকে অ্যাবাভ যারা আছেন তাদেরকে শ্রমিকের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, কারণ শিশু শ্রম এখন বাংলাদেশ থেকে মোটামুটি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। শ্রমিককে সুরক্ষা দেওয়া, সম্মান করা, মর্যাদা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। পুলিশ রাষ্ট্রের হয়ে কাজ করবে, সরকারের নির্দেশনাগুলো পালন করবে। পুলিশ যদি শ্রমিকের উপর অত্যাচার করে, নির্যাতন করে, গুলি করে, গুম করে, হত্যা করে, এটা তো পুলিশ এককভাবে করে না, এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতেছে। রাষ্ট্রের প্রধান যিনি বা রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক তাদের পক্ষ থেকে নির্দেশনার আলোকেই তারা এই কাজগুলো করছে। নাইখাংছড়ির যে ঘটনা ঘটলো বলে, নাইখাংছড়িতে 15 জন শ্রমিককে গুলি করে হত্যা হয়েছে। এরা ম্যাক্সিমাম ছিল কাঠ শ্রমিক। এরা কাঠ আহরণ করতো এই দূর দূরান্তের সে পাহাড়ি দুর্গম জনপদে। কিন্তু এদের সাথে পুলিশের একটা অংশের মূলত চাঁদাবাজির একটা ছিল। এই সাধারণ শ্রমিকরা যে কাঠ আহরণ করে, এই কাঠ আহরণ করতে গিয়ে তারা যে পয়সা রুজি করে, সেই রুজির একটা অংশ পুলিশ বা ওইখানকার যে সন্ত্রাসী উপজাতি একটা গোষ্ঠী আছে, এরা এক হয়ে এই সমস্ত নিরীহ শ্রমিকদের উপরে যারা কাঠ সংগ্রহ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে এদের কাছ থেকে চাঁদা নিত। এইটা দেওয়ার দ্বিমতের ভিত্তিতেই কিন্তু এই জিনিসগুলো হয়েছিল। অর্থাৎ শ্রমজীবী মানুষ কাজ করে যে টাকাগুলো রুজি করে বা তারা যে পারিশ্রমিক যেটা পায়, সেখান থেকেও যখন একটা অংশ অন্যকে দিতে হয়, শ্রমিক কিন্তু বরাবর একটা প্রতিবাদী, কারণ তাদের শ্রম ঘামের উপর ভিত্তি করে যে টাকাটা পায় এটা অর্থনৈতিক চালিকা শক্তি। তারা হালাল পয়সা রুজি করে, হালাল পয়সা রুজি করে এই টাকা তো অন্যকে আসলে দিতে তারা চায় না। এই যে 7 কোটি 35 লক্ষ শ্রমিক, এই শ্রমিকের আপনি দেখেন হিসাব করেন, যদি 3 জনও তো তার যদি পোষ্য হয় একজন শ্রমিকের, তাহলে সেই হিসাবে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই হলো এই শ্রমিকের পরিবারের সাথে সম্পৃক্ত। এরা রাষ্ট্রের জন্য কাজ করে, নিজের জন্য কাজ করে, পরিবারের জন্য কাজ করে, সন্তানদের লেখাপড়ার জন্য এরা কাজ করে। একটা শ্রমিক কিন্তু রুজি করে সে শুধু নিজেই খায় না, সে তার স্ত্রীকে খাওয়াচ্ছে, তার বাবা মাকে খাওয়াচ্ছে, আবার আপনি দেখেন তার ছেলে সন্তান থাকে তাদের লেখাপড়ার জন্য দায়িত্ব করে নিচ্ছে। তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো এই সমস্ত শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরকে সম্মান করা, তাদেরকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। সেখানে না করে উল্টো তারা তাদের যে কষ্টার্জিত যে উপার্জন, সেই উপার্জনের উপরে অন্যেরা যখন ভাগ বসাবে বা অন্যেরা যখন বাধা সৃষ্টি করবে তাদের সেই উপার্জনের জায়গায়। কিন্তু গত 16 বছর ধরে আমরা দেখেছি যে সরকারটি ছিল আসলে তারা তো বলেছে তারা শ্রমবান্ধব, শ্রমিক বান্ধব সরকার, এবং শ্রমিকদের ভাগ্য উন্নয়ন এবং শ্রমিকদের ক্রয় ক্ষমতা, তাদের জীবনমানের উন্নয়নের জন্য তারা অনেক প্রকল্প হাতে নিয়েছে। কাগজে কলমে অনেক কিছু হয়েছে। যেমন আপনি উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একজন নেতা ছিলেন, নাম ছিলেন শাহজাহান খান। উনি তো অনেক বড় একজন শ্রমিক নেতা ছিলেন, নিজেদের দাবি করতেন আর কি। উনি আবার জাতীয় শ্রমিক লীগে করতেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বারও হয়েছিলেন, 2বার মন্ত্রী হয়েছিলেন। উনি নিজে একজন শ্রমিক নেতা ছিলেন। পরিবহন সেক্টরের গত 15 বছর আপনি দেখেন পরিবহন শ্রমিকদের যে হাজারো সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করা হয় নাই। বরং পরিবহন শ্রমিকরা যদি, সাধারণ শ্রমিকরা যদি তাদের ন্যায্য দাবির জন্য যেত, তাহলে ভিন্ন মত বলে তাদেরকে দমন করা হয়েছে। আপনি তদ্রুপ দেখেন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে কিসের জন্য? মজুরি বৃদ্ধির জন্য। গার্মেন্টস শ্রমিকরা কী করছে? ডিসেন্ট ওয়ার্ক, মানে কর্মপরিবেশটা সুষ্ঠু চাইছে, এই জন্য তারা আন্দোলন করলো। রানা প্লাজার মতো একটা প্রলয়ঙ্করী একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল। পৃথিবীর কোনো ইতিহাসে মানব সৃষ্টি এরকম কোনো ঘটনা ঘটে নাই যেটা রানা প্লাজায় ঘটেছে। আমাদের দুর্ভাগ্য এই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নামে শাহজাহান খান হস্তক্ষেপ করেছে। সেখানে সে গার্মেন্টস শ্রমিক পরিবহন সেক্টরের নেতা হয়ে সেখানে সে গার্মেন্টসে হস্তক্ষেপ করে গার্মেন্টসের নতুন সংগঠন তৈরি করে গার্মেন্টস সেক্টরকে সে নিয়ন্ত্রণ করতে চাইতো। আপনি বিগত কিছুদিন আগে লক্ষ্য করবেন, গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য, মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করলো, সেখানে রাসেল, আঞ্জুমানারা সহ 5 জন গার্মেন্টস শ্রমিককে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ গুলি করেছে। এখানে বিজেএমির যে নেতা ছিল একজন কোচি, আব্দুল মান্নান কোচি,
উনি নিজে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। সকল ক্ষেত্রে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিল তারা বসে আওয়ামী লীগকে তাড়াহুন করছে, সাধারণ শ্রমিকদের তাড়াহুন করে নাই। এখানে 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে। তাদের শ্রমিক লীগও তো ছিল তাদের। এবং শ্রমিক লীগ তো ছিলই, শ্রমিক লীগের নামেই তো বিভিন্ন সংগঠন তারা শুরু করেছে। আজকে শ্রমিক অধিদপ্তরকে একদম অলিখিত একটা নির্দেশনা দেওয়া ছিল যে শ্রমিক লীগের বাইরে বা সরকারি দলের বিরুদ্ধে যায় এইরকম কোনো শ্রমিক সংগঠন ওই লেবার অফিসে বা শ্রম অধিদপ্তরে তাদের মুভমেন্ট করা যাবে না। আমরা বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন করি, তাদের পক্ষে কথা বলি, কাজ করেছি। আমরা বিগত সময়ে গার্মেন্টস শ্রমিকদের যে সংগঠন করার জন্য চেষ্টা করেছি, সেই চেষ্টার মধ্যে বলা ছিল যে শ্রমিক দলের পক্ষ থেকে যারা এই সংগঠন করতে আসবে তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করা হবে, এবং বিগত দিনে তাই হয়েছে। পক্ষান্তরে শ্রমিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য এক শ্রেণীর দালাল তৈরি করে 174টার মতো শ্রমিক সংগঠন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে লেবার অফিস থেকে। এরা শ্রমিক লীগের নাম করে সমস্ত শ্রমিক শ্রেণীকে তাদের দলভুক্ত করে সাধারণ শ্রমিকরা যাতে তাদের দাবি দেওয়ার কথা বলতে না পারে। এই সংগঠনের মধ্যে কি আদৌ কোনো শ্রমিক ছিল? এদের শ্রমিক ছিল কিনা এইটা বিশ্লেষণ আমরা পরে আসবো, কিন্তু এটা করে শ্রমিকদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ আপনাকে যদি সাধারণ শ্রমিকরা তো কোথাও গিয়ে এককভাবে কথা বলতে পারে না, তাদের সংগঠনের পক্ষ থেকে কথা বলতে হয়। তাহলে সংগঠনের নেতৃত্ব শ্রমিক লীগ নিয়েছে, বা শ্রমিক লীগের নাম করে ছাত্রলীগ যুবলীগকে ঢুকাই দেওয়া হয়েছে, এলাকার মাস্তানদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। এইটা করে সাধারণ শ্রমিকদের কোনো যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যাতে কেউ উত্থাপন করতে পারে না পারে মালিক পক্ষ বা সরকারের কাছে, সেই ব্যবস্থাকে পোক্ত করা হয়েছিল। তাহলে আপনি শ্রমিক বান্ধব বললেন, শ্রমিক বান্ধব নাম করে তারা নিজেদের বান্ধব সৃষ্টি করেছিল। কিন্তু আপনারা তো আবার যখন শ্রমিক দল আবার শ্রমিক লীগের ভূমিকায় চলে আসবেন, তখন তো একই চিত্র আবার ঘুরে ফিরে আসবে। আমি এই ব্যাপারটা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের যে শ্রম আইন 2006, এটা কিন্তু বাংলাদেশ সৃষ্টির পরে বাংলাদেশের প্রথম কোনো শ্রম আইন। এটা আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শ্রমিক সমাজকে উপহার দিয়ে গেছেন। শত বাধা শত চ্যালেঞ্জকে উপেক্ষা করে 2006 সালে শ্রম আইন জারি করা হয়েছে, অধ্যাদেশ করেছে। সেই শ্রম আইন কিন্তু এখন পর্যন্ত সংশোধন পরিমার্জন যেটাই বলুক না কেন, সেই 2006 ধরে হচ্ছে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার চাই, আমরা বাংলাদেশের শ্রম বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই। শিল্পের উন্নয়ন আমরা যেমন চাই, তেমনি শ্রমিকের মান উন্নয়ন হবে, সেটা আমরা বরাবরই চাই। এই যে শ্রমিক সংগঠনগুলোকে ভেঙে দিয়ে আসলে রাজনীতির মধ্যে কি মানে ভিন্ন ধরনের কোনো পরিবেশ সৃষ্টির পায় তারা ছিল কিনা? আশুলিয়া, টঙ্গী, যেখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে শ্রমিক নেতারা শ্রমিক নেতৃত্ব করতে পারে নাই। ওইখানে নেতৃত্ব করতে করা স্থানীয় যারা মাস্তান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা শ্রমিক ওই সমস্ত ফ্যাক্টরিগুলোকে নিয়ন্ত্রণ করত। সাধারণ শ্রমিকরা যদি তাদের দাবি নিয়ে রাস্তায় নামতো, তাদের উপরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং আপনার আওয়ামী লীগের মাস্তানি সন্ত্রাসী বাহিনী যারা আছে, মালিকদের যে সমস্ত, আর ওখানে মালিকদের যারা নেতৃত্ব করতো তারাও ছিল আওয়ামী লীগের পোষ্য। এখানে যে আব্দুল মান্নান কোচিদের মতো লোক, যারা প্রতিষ্ঠিত সন্ত্রাসী বাংলাদেশের এবং প্রতিষ্ঠিত আওয়ামী লীগার, তাকে সে সরাসরি উত্তর আওয়ামী লীগের সেক্রেটারি, আবার বিজিএমএ সে সভাপতি নির্বাচিত হয়েছে। এই যে জিনিসগুলা বিগত দিনে কিন্তু এইগুলাই হয়েছে ভাই। আমরা বলেছিলাম যে 25,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। কটাক্ষ করে তৎকালীন আপনার তথ্যমন্ত্রী বলছিলেন যে বিসিএস পাস করা একটা ছেলে 22,000 টাকার স্কেলের বেতন স্কেলে চাকরিতে ঢুকে, আর গার্মেন্টস শ্রমিকরা কী লেখাপড়া জানে যে তাদের 25,000 টাকা বেতন দিতে হবে? আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, যারা বিসিএস পাস করে প্রথম শ্রেণী একটা কর্মকর্তা বাংলাদেশের সরকারি চাকরিতে যোগদান করে, তার সমস্ত সুযোগ সুবিধা রাষ্ট্র বহন করে। একজন কর্মকর্তা রাষ্ট্রের গাড়ি ব্যবহার করে, একটা কর্মকর্তা রাষ্ট্রের বাড়ি পায়, গাড়ির যে তেল খরচ, ড্রাইভার খরচ, সেটাও কিন্তু রাষ্ট্র বহন করে। আপনি খুঁজে দেখেন, একটা কর্মকর্তা রাষ্ট্রের 2.5 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে রাষ্ট্রের খরচ করতেছে। বাট একটা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 25,000 টাকা শুধুমাত্র তোক টাকা চেয়েছে তার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাওয়ার জন্য। তারা দাবি করলো একটা রেশনের ব্যবস্থা করতে হবে তাদেরকে দেওয়ার জন্য, সেটা উপেক্ষা করা হলো। 5জন গার্মেন্টস শ্রমিককে গুলি করা, হত্যা করা হয়েছে। হত্যা করার পরে যে মজুরিটা দেওয়া হয়েছে, তাকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে রেডিসনের মতো জায়গায় বসে গোয়েন্দা সংস্থাগুলো কথিত শ্রমিকরা তাদের ডেকে নিয়ে আর ওই সাধারণ শ্রমিকদেরকে জিম্মি করে ওই বেতন স্কেল চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের কিন্তু মূলত দাবি 25,000 টাকা ন্যূনতম বেতন, সেটা কিন্তু তাদের দেওয়া হয় নাই, বরং তার অর্ধেকও তাকে দেওয়া হয়। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। হিমেল ভাই, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি একজন শিক্ষক মানুষ, শিক্ষা সংক্রান্ত একটি সংবাদের শিরোনামের আলোচনা বা বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটি শিরোনামে দেখলাম, ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যমের শিশুদের স্কুল ঘিরে জঙ্গি তৎপরতা। কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলগুলো তো অ্যাডেক্সেল বা ক্যামব্রিজের সিলেবাসের আলোকে চলার কথা, সেখানে এটা আসলে হয়ে যাচ্ছে ধর্মভিত্তিক। শিক্ষা মন্ত্রণালয় এই দ্বৈতনীতির অনুমোদন দেয় কিভাবে? আসলে আপনি তো একেবারেই শিক্ষক পিওর, এবং ইংরেজি স্কুলেই আপনি পড়ান। ইংরেজি মাধ্যমগুলোতে
যে অনুমোদনগুলো নেওয়া হয় সেগুলোতে মূলত এডেক্সেল কিংবা আপনার ক্যামব্রিজের আলোকে সিলেবাসটা প্রণয়ন করা হয়ে থাকে। কিন্তু এখন এই ইংরেজি মাধ্যমের অনুমোদন নিয়ে এসে তারা ইংরেজি মাধ্যমের মূলত ওই কারিকুলামটা প্লে করছে না। এখানে দেখা যাচ্ছে জঙ্গিত্ববাদের শিক্ষাগুলো ঢুকায় দেওয়া হচ্ছে। এইটা কারা ঢুকাচ্ছে? এটা আমি স্পষ্ট করে বলতে চাই, এটা আওয়ামী ইন্টেলিজেন্সের সময় ফ্যাসিস্টের প্রধান বলবো শেখ হাসিনা, উনি তার শিক্ষা দপ্তরকে আমি বলবো এটা, যে তারা তখন এটাকে ওয়েললি, কিন্তু এর তো একটা তদারকি মানে সংস্থা আছে বা তদারকি করবার লোক আছে, তারা আসলে কি করে? তারা তদারকি করেনি, তাদের তদারকি করার কথা ছিল কিন্তু করেনি। আর যদি তারা করেই থাকে তাহলে আমার জঙ্গিত্ববাদের যে মতবাদ, যে আদর্শ, সেটা তাহলে এই ইংলিশ মিডিয়ামের মতো একটা পপুলার জায়গায় কিভাবে ইন করলো, এটাও একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা, কিন্তু এই যে শিক্ষা পদ্ধতি বা এই পরীক্ষা পদ্ধতি, এটা তো আসলে সিলেবাস যদি ক্যামব্রিজের হয়, তা মূল্যায়নও তো ওই ক্যামব্রিজের যারা মূল্যায়ন করেন তারাই মূল্যায়ন করেন। সেক্ষেত্রে সিলেবাসে আবার ধর্মভিত্তিক বা জঙ্গি তৎপরতার বিষবাষ্প কি করে? এরা তো শুধু অনুমোদনটা নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এরা অনুমোদনটা নিয়ে আসে, এর পিছনে এরা এই সকল তৎপরতা বা কার্যক্রমগুলো চালিয়ে আসছে। এটার পেছনে কি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য ধরনের ইংরেজি মাধ্যমকে ছোট করে দেয়া বা ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বাধাগ্রস্ত করবার কোনো ষড়যন্ত্র আছে কিনা? ব্রিটিশ ঔপনিবেশিক কাল থেকে যে 200 বছরের যে একটা ব্যাপার, এর পরবর্তীতে আমাদের সমাজ বা রাষ্ট্রীয়ভাবে একটা চিন্তা চেতনা চলে আসে যে ইংরেজি সব কিছু। আসলে একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কারিকুলামটা হয়ে আসা উচিত তার মাতৃভাষা অনুসারে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটাকেই প্রাধান্য দিচ্ছি। আপনি পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, চাইনিজদেরকে দেখতে পারেন, জাপানিজদেরকে দেখতে পারেন, এরা কিন্তু ইংলিশকে রিমুভ করে এরা কিন্তু খুব ওয়েললি পুরা ওয়ার্ল্ড লিড করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ না। কিন্তু আমরা যে সংবাদটিতে দেখলাম যে ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যমের শিশুদের স্কুল ঘিরে জঙ্গি তৎপরতা, শিশুদের স্কুল আসলে কেন টার্গেট করা হয় বা শিশুদের স্কুলকে কেন বিতর্কিত করা হয়? বাচ্চা কাচ্চাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমরা এই দিকটাতে ঝুঁকছি। তো এই যে মনিটরিংয়ের অব্যবস্থাপনা, তৎকালীন শিক্ষা ব্যবস্থার যে এই যে শুধু অনুমোদন নিয়ে আসছে, তারপরে সেই স্কুল কি করছে, তারা কি কারিকুলামে কার্যক্রম চালাচ্ছে, এগুলো সম্পর্কে ধারণা না রেখে এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়, এই গ্যাপে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো এই গ্যাপগুলোতে ইন করার চেষ্টা করছে এবং এই শিক্ষা ব্যবস্থা সহ রাজনৈতিক অবস্থানান্তরে একটা দুর্ঘটনা ঘটানোর জন্য আসলে এই কার্যক্রমগুলো হয়ে আসছে। মঞ্জু ভাই, আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম তত্ত্বাবধায়ক এলে জেলেও যেতে পারে বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে শেখ হাসিনা। যেই তত্ত্বাবধায়ক দিয়ে তারা ক্ষমতায় এলো, সেই তত্ত্বাবধায়ককে তারা বাতিল করলো কেন? এই বাতিলকে কি আমরা ফ্যাসিবাদের প্রথম বহিঃপ্রকাশ বলতে পারি কিনা? ফ্যাসিবাদ তো শুরু তো হয়েছিল মূলত 72 থেকে 75-এর, সে তারপরে কিন্তু একটা বিয়োগান্তক ঘটনা ঘটেছিল। আজকের যে কথা বললেন আপনি, তত্ত্বাবধায়ক সরকারের এই দাবিটাও কিন্তু আওয়ামী লীগের একসময় ছিল না, এটা ভিন্ন একটা রাজনৈতিক দলের ছিল। এইটাকে ভর করে উনি নিজে এটা গ্রহণ করে অন্যের দেওয়া দাবিটাকে উনার নিজের ঘরে প্রতিষ্ঠা করার জন্য সকলের সাথে মিলে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে দাবি করেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বৃহত্তর স্বার্থে, ভোটের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন। এবং মেনে নিয়েছিলেন বিধায়ী আমরা স্পষ্ট করে সকলের উদ্দেশ্যে বলতে চাই, 1996 সালের 12ই জুন যে নির্বাচন হয়েছিল, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করেও বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বিরোধী দলের রাজনীতির চেয়ারে বেগম খালেদা জিয়া উত্তীর্ণ হয়েছিলেন বা অবতীর্ণ হয়েছিলেন। পক্ষান্তরে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার উপরে ভর করে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতা আসার পরেই এই তত্ত্বাবধায়ক নিয়ে কিন্তু তখনই কিন্তু প্রশ্ন তুলেছিলেন। 2006 সালে বা 7 সালে যে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে কিন্তু শেখ হাসিনার কূটকৌশলের কারণে বাতিল হয়েছিল এবং 111 সরকার যেটা আসছিল, সেই 111 সরকারকে কিন্তু উনি স্বাগত জানিয়েছিলেন। যার ফলে 2008 সালে ক্ষমতা আসার পরেই উনি চিন্তা করলেন যে তত্ত্বাবধায়ক নামের যে সরকার ব্যবস্থা, এই সরকারে বাংলাদেশের মানুষ যেহেতু পরিবর্তন বা প্রতিবাদী হয়, যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই নির্বাচনে আমি নির্বাচন হতে পারি, সেই সূত্র ধরে তারই তল্পিবাহক বিচারপতি খায়রুল হককে দিয়ে একটা রায় দিয়ে একটা অবৈধ জিনিসকে আবার উনি প্রতিষ্ঠিত করলেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদের যে কথাটা বললেন আর কি, ওনার ধারণা ছিল উনি যে সমস্ত অপকর্মগুলো 2008 থেকে 2014 পর্যন্ত করেছেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসে নিরপেক্ষ ভোট হয়, উনি যদি পরাজিত হন, তাহলে তার এই অপকর্ম হয়তো বা বিচার হবে। এই বিচার হবে, যেমন আমি বলতে পারি আমার শ্রমিক নেতা আমিনুল গুম হয়েছে, এই গার্মেন্টস শ্রমিক নেতা, এখন পর্যন্ত সাভারের আমিনুল, আশুলিয়ার আমিনুল, এখন পর্যন্ত সে আমিনুলকে কিন্তু আমরা ফেরত পাইনি। তো এইরকম গুমের ইতিহাস, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে,
আমাদের হিরু ভাইকে খুন করা হয়েছে, এরকম অসংখ্য নেতা, বাংলাদেশের বিরোধী দলের নেতা কর্মী, রাজনীতিক কর্মী, শ্রমিক নেতা, সাধারণ মানুষদেরকে তাদেরকে তো গুম করা হয়েছে। এক গুমের ভয়ে তো উনি এই তটস্থ ছিলেন, যার ফলে উনি কিন্তু বলছেন যে উনি ফ্যাসিবাদের পথে বেছে নিলেন। হ্যাঁ, উনি ফ্যাসিবাদের বাদ বেছে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকবো, যতক্ষণ যদি ক্ষমতা না থাকতে পারে পালিয়ে যাব। এই কথা কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে শেখ হাসিনা কিন্তু একটা সময় পালিয়ে যাবে, এবং সত্যি সত্যি তাই ঘটেছে। 2008 থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে আন্দোলনের ডাক বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেই আন্দোলনের সূত্র ধরেই আজকে কিন্তু এই জায়গাটায় গিয়ে গেছেন। এবং সর্বশেষ 2008-এর পরে থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে উনি কিন্তু উদ্বুদ্ধ করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং যার ফলে ছোট ছোট মাসুম বাচ্চারা, 12 বছরের বাচ্চারা পর্যন্ত আপনি দেখেছেন মনে হয় যে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা রাস্তায়, অনেকেই পঙ্গু হয়ে এখনো অনেকে মৃত্যুবরণ করেছেন। ফ্যাসিস্টের রূপ সে ধারণ করেছিলেন, ফ্যাসিস্টের রূপ ধারণ করে উনি কিন্তু চিরস্থায়ী করতে পারেন না, ওনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। হিমেল ভাই, আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে গিমে জাদুঘরের পুরাকীর্তি খোয়া, কাউকে দায়ী করেনি সংসদীয় কমিটি। পুরাকীর্তি কেন তাদের কাছে কোনো গুরুত্বই পেল না? পুরাকীর্তির কোনো মূল্য গত সরকার বোঝেনি নাকি? পুরাকীর্তিগুলো যে কাজ আমাদের অ্যানসিয়েন্ট প্রাচীন যে ব্যাপারগুলো কালচারের সাথে জড়িত, চাল চলন বলন, পরিবেশ, আবহাওয়া সব কিছু তো আসলে নির্ণয় করা যায় একটা অ্যানসিয়েন্ট প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রের উপরে ডিপেন্ড করে। তো আমরা তো এই প্রত্নতাত্ত্বিক জিনিসটা কি এটাই তো বোঝাতে পারিনি, আমাদের শিক্ষার গোড়াতেই তো গলত। কেন গত সরকার তো বলেছে শিক্ষার আমূল পরিবর্তন করেছে, বিশ্বমানের শিক্ষায় আমাদের জাতি শিক্ষিত হচ্ছে, প্রজন্ম শিক্ষিত হচ্ছে, তাহলে কেন শিক্ষিত করতে পারেনি বলে আপনার মনে হচ্ছে? এখন আমূল পরিবর্তন যদি হয়ে থাকে সেটা রাষ্ট্রকে ধ্বংস করার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার যে পরিবর্তনটা হয়েছে এটা বিশ্বমানের কোনো শিক্ষা এখনো বাংলাদেশে মানে কীভাবেই কোন পারপোসে চালু আছে এটা আমাদের এখনো বোধগম্য হয়নি। রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা করার দরকার ওরা তাই করেছে। তাহলে আপনাদের মতো শিক্ষক যারা আছেন, যারা প্রতিবাদী, যারা কথা বলতে চান, আপনারা কথা বলেননি কেন? আমরা কথা বলতে পারিনি, আমরা তো ইশারা দেওয়ার আগেই গ্রেপ্তারের আন্ডায় পড়ে গেছি, আমাদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আমরা কথা বলবো কখন? শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে পারিনি, সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলতে পারিনি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতে পারিনি। ধন্যবাদ, আপনার কাছ থেকে আবারও শুনবো। মঞ্জু ভাই, আমরা শেষ দিকে আরেকটি সংবাদের শিরোনাম, 2015 সালের খবর, সমঝোতা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়, বিশিষ্টজনদের অভিমত ছিল এটি। সমঝোতার জন্য জাতীয় ঐক্য কি হতে পারত তখন? আমাদের জাতীয় ঐক্যের জায়গাগুলো ভাঙলো কিভাবে আসলে? যে নির্বাচনে বাংলাদেশের মানুষ বয়কট করলো, এখানে 5% ভোটও পড়ে নাই, 153টা সিট আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলো। এরপরে কিন্তু আর বুঝতে বাকি নাই যে 153টা জায়গায় কোথাও কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, 5%-এর উপরে মানুষ ভোট দিতে যায় নাই। যে 5% সরকার বলে বা আমরা যারা বলি সেটাও আসলে সাধারণ কোনো জনগণ নয়, আওয়ামী লীগের একটা শ্রেণী বা পুলিশ বা প্রশাসন মিলে এই ভোটগুলো দিয়েছে। এখন তার পরবর্তী যে অসহযোগ আন্দোলনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন আমাদের জাতীয় ঐক্যের জায়গাগুলো সেখানে ভাঙলো ওই জায়গাটাই। আমরা কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে আন্দোলন যেটা ছিল 2014, সেই আন্দোলন থেকে আমরা কিন্তু সরে গিয়েছিলাম। সবাই বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনটাই করেছে তারা উপলব্ধি করছে 153টা বিনা ভোটের সিট নিয়ে এই সংসদটা টিকবে না, সুতরাং আপনারা নির্বাচন থেকে সরে আসেন। বিভিন্ন পক্ষ, এখানে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন দাতা দেশ থেকে শুরু করে সকলে মিলে একটা কাজ করতেছিল। আমরা কিন্তু সেই ডাকে আমাদের দল কিন্তু সাড়া দিয়েছিল। পক্ষান্তরে আওয়ামী লীগ এটাকে আমাদের দুর্বলতা মনে করে তারা আমাদের উপরে স্টিম রোল চালিয়ে দিল। আমাদের নেত্রী বেগম খালেদা যে অসহযোগের ডাক দিয়েছিলেন বা সারা বাংলাদেশ যখন অচল, সেই অচলের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ তখন সরকার এবং বিরোধী দলকে কিন্তু এই সমঝোতার জন্য বলেছিল। সমঝোতার জন্য তো আমরা সবসময় আমাদের দরজা খোলা ছিল, কারণ আমরা তো সমঝোতায় চেয়েছিলাম রাষ্ট্র ভালোভাবে চলুক, আমরা সমঝোতায় চেয়েছিলাম বাংলাদেশের মানুষ ভোট দিক, আমরা সমঝোতায় চেয়েছিলাম যে বাংলাদেশের অর্থনীতি ভালোভাবে চলুক। কিন্তু সরকার একপক্ষীয়ভাবে ক্ষমতাকে বুঝতে বললাম, যে কথা আপনি বলেছেন যে তা ফ্যাসিস্টের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত বিরোধী দলকে বা অপোজিশনকে, নাগরিক সমাজকে উপেক্ষা করে তারা তাদের মতো করে চলতেছিল। আমরা যদি এক হাত আগাতাম, যেখানে সরকার এগিয়ে আসবে বিরোধী দল পিছিয়ে যাবে, সেখানে কিন্তু এরকম হয় না, বরং বিরোধী দল এক হাত আগিয়ে গেছে। নাগরিক সমাজের অনেকের কি ওই সরকারকে টিকিয়ে রাখবার জন্য নাগরিক সমাজের একটা বড় অংশ, যারা আমরা সুশীল সমাজ নামে আমরা অনেকে বলি, এরা বড় একটা অংশ সরকারের উচ্ছিষ্টভোগী ছিল। এরা সরকারের কাছ থেকে বিভিন্ন লোভ, বিভিন্ন সুবিধা, বিভিন্ন রকমের আর্থিক বা পারিবারিক বা বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে এরা সরকারের পক্ষে অবস্থান নিয়ে মূলত হলো অনেকে নিশ্চুপ ছিলেন।
যার ফলে বাংলাদেশের কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন বাংলাদেশে মনে করেন যে যদি কোনো বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে, আল্লাহ না করুক, তাহলে দেখবেন মধ্যস্থতা করার কেউ থাকবে না। যেমন 2024 একটা কথা, 2024 কিন্তু যে যাই বলেন যেটা সুশীল সমাজ নেওয়ার কথা ছিল সেটা কিন্তু করে নাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু মূলত মাঝখানে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মানে আহ্বানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলো এক হয়ে বাংলাদেশকে রক্ষার জন্য বর্তমান যে চলমান যে অবস্থা বা ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি। মঞ্জু ভাই, আমরা আপনার কাছ থেকে শুনবো। হিমেল ভাই, আমরা অনুষ্ঠানের শেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনার মূল্যায়ন শুনতে চাই। বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল এই মন্তব্য করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের কাজ কি তাহলে কর্পোরেট শ্রমিক তৈরি করা, নাকি উদ্যোক্তা তৈরি করা, না নতুন নতুন গবেষক তৈরি করা? নতুন নতুন গবেষণা, নতুন নতুন উদ্ভাবনীয় জিনিসগুলা সমাজের ভিতরে ছড়ায় দেওয়াটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূলত কাজ। তো এখানে আমরা প্রথম থেকে চিন্তা করি যে সাবজেক্ট ওয়াইজ নিয়ে, মানে ওই যে সেই প্রথম কথাটাই ঘুরে আসে আর্নিংয়ের ব্যাপারটা। তো আর্নিংয়ের যে জায়গাটা, এটা তো রাষ্ট্র ব্যবস্থা করে দিবে, এটা তো বিশ্ববিদ্যালয়ের কাজ না। তো এই যে কর্পোরেট শ্রমিক তৈরি করা, তো কর্পোরেট শ্রমিক তৈরি করা তো বিশ্ববিদ্যালয়ের কাজ না। বিশ্ববিদ্যালয় আসলে নতুন নতুন কোনো জিনিসকে সমাজের মাধ্যমে প্রসারিত করাটাই হলো বিশ্ববিদ্যালয়। না, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যই যদি সঠিক হয় যে বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে, তাহলে আমরা গত সরকারকে দেখেছি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তাহলে কি জেলায় জেলায় বেকার তৈরির কারখানা করেছেন? অবশ্যই। কেন করেছিলেন আসলে এটা? তাহলে কি না বুঝে করেছিলেন, না এখান থেকে কোনো বিশ্ববিদ্যালয় প্রকল্পের নামে এখান থেকে এক ধরনের লুটপাট? এখান থেকে তো হরিলুট, এটা তো বলতেই পারি আমরা। তার উপরে যে ধ্বংসের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায় তারা যদি আমি একটা পয়েন্টে ফেলি, তাহলে এটাও সেই পয়েন্টের ভিতরে অগ্রাধিকার পাচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম। মঞ্জু ভাই, আমরা বর্তমানে অনেক সংকটের বিষয়, অনেকগুলো সংবাদের শিরোনাম নিয়ে বিশ্লেষণ শুনলাম। তারপরেও 5 আগস্ট ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে নতুন একটি সরকার, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরাও দেখছি বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে এই সরকারের মুখের দিকে যে সামনের সময়টা ভালো হবে। আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি সরকারকে? যে বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে 5ই আগস্টের যে ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, সেই এখানে কিন্তু ছিল গণমানুষের যে মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সমাজের সকল স্তরে জানমালের নিরাপত্তার যে বিধান বা সকল শ্রেণীর মানুষের সমান মর্যাদা, সমান অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ের জন্য আমি প্রথমেই বলবো সরকারকে, যেখানে যে শ্রমিক শ্রেণী যেটা আছে, বিশেষ করে 7,35,00,000 বাংলাদেশের বিবিএসের হিসাব অনুযায়ী শ্রমিক, এই শ্রমিকের মান বৃদ্ধি, তাদের দিনমান বৃদ্ধি, তাদের জীবনমান বৃদ্ধি, তাদের উৎপাদন, তাদের যে ইনকাম, সেই ইনকামের সাথে সমাজকে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ, জীবনযাত্রা, বিশেষ করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখাটা এখন বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। সেই সাথে বাংলাদেশের শ্রমজীবী মানুষের যে এখন আমাদের রুটি রুজির জন্য যেটাকে বলা হয় মজুরি, জাতীয় মজুরি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত তাদের জন্য জাতীয় বেতন স্কেল দিয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করাই বর্তমানে আসলে একটা বড় একটা লক্ষ্য। আপনার কোনো পরামর্শ বা প্রত্যাশা আছে কিনা এই সরকারের কাছে? না, সরকারের কাছে চাওয়া যে এই যে গণঅভ্যুত্থানের যে পরবর্তীতে আহত এবং নিহতদের যে পুনর্বাসন বা সাহায্য সহযোগিতা করা, এটা যেন প্রপারভাবে যায়, এবং এই তরুণরা যে আগ্রহ প্রকাশ করছে এখানে আসার, প্রফেসর ডক্টর ইউনূস কর্মতৎপরতা দিয়ে সবগুলো জায়গাকেই একত্রিত করার চেষ্টা করছেন। তো সেই হিসাবে আমাদের প্রত্যাশা যে সকলকে নিয়ে সকলের সাথে একটা নতুন বাংলাদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা। ধন্যবাদ ইয়াসিন আলী হিমেল, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথচলায় জাতীয় ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না। এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।